ফাহাদ মুক্তার সঙ্গে তর্কে না জড়িয়ে ফোন কাটার আগে সুন্দর করে জানতে চাইল মায়া কেমন আছে সেটা। আর এতে আবারও তেলে বেগুনে চলে উঠল মুক্তা। ফাহাদের পরিবারের জন্য আজ এত কিছু হলো, মুক্তার সুন্দর সংসার ভাঙতে চলেছে। মায়াও পাগল হয়ে বাসায় বসে আছে। পাগল মায়ার খোঁজ এতদিন তো ফাহাদ করলো না। যেই মুক্তা আজ বাপের বাড়িতে চলে আসলো তক্ষুনি ফাহাদ কল করে জানতে চাইছে মায়া কেমন আছে সেটা। এর আগে কেন মায়ার খোঁজ করলো না সে? বড় দুলাভাই হিসেবে কি ফাহাদের কোনো দায়িত্ব নেই? মুক্তা ফাহাদের কল কাটার আগে রেগেমেগে শুধু এতটুকু বলেছিল যে মায়া ভালো আছে, খুব ভালো আছে। মায়ার খবর কারো নেওয়ার দরকার নেই, এমনকি ফাহাদেরও না। অথচ বুঝতে পারলো না রাগে পিছনে থাকা মুক্তার চেষ্টাটা, মুক্তার কষ্টটা। কারণ ফাহাদ তখনও জানতো না মুক্তা কেন বাপের বাড়ি চলে গেল, কি হয়েছিল মুক্তার সঙ্গে ফাহাদের বাড়িতে। অথচ ফাহাদ মুক্তার রাগান্বিত কথাগুলো বিশ্বাস করে ফোন দিল আসিফকে এবং পই পই করে বলল মায়া ভালো আছে, সুস্থ আছে। আসিফ ও ফাহাদের সেই খবর পাঠালো লন্ডনে আয়াতের কাছে। মায়া ভালো আছে সেই খবর শুনে আয়ানও শান্ত হয়ে গেল। অথচ কেউ জানতে পারল না মায়ার সঙ্গে কতটা ষড়যন্ত্র চলছিল তারই বাড়িতে। হৃদ নেই, আরিফ নেই পাশে, একা মায়া আরো একা হয়ে গেল পরিবারের চাপে। রাতের শেষ প্রহর কাটিয়ে ধরণীতে ভোরের আভাস। চারপাশের অন্ধকার আবছায়া তখনও কাটেনি পুরোপুরি। সকাল 4:56 কি 57 ঘরে হৃদের রেগুলার চেক আপের ডাক্তাররা উপস্থিত, সঙ্গে খান পরিবারের সকলেই কেবিনে জমাট বেঁধে দাঁড়িয়ে। হৃদের অ্যাক্সিডেন্টের বিগত 45 দিনের পর আজ হৃদের হোশ ফিরেছে। যদিও এখনো চোখ মেলে তাকায়নি, তবে ডাক্তারদের খবর পেয়ে এই শেষ রাতের মধ্যেই খান পরিবারের সকলে হসপিটালে ভিড় জমিয়েছে খুশিতে। হৃদ চোখ মেলে যেন আপনজন সকলকে পাশে পায় সেই আশ্বস্তে। যদিও হৃদের শরীর বিগত 1 সপ্তাহ ধরে রেসপন্স করেছিল, তবে আজ সজ্ঞানে ফিরবে বলে এমনটা জানায় ডক্টররা। হলোও তাই। সকাল 5:07 হৃদের হুঁশ ফিরল। নাকে অক্সিজেন নলটা বাঁধা, অল্প মাথা দুলিয়ে বেশ অনেকটা সময় নিয়ে হুঁশে ফিরল হৃদ। বন্ধ চোখের পাতা টেনে খুলতে গিয়ে আবারও চাপটিয়ে বন্ধ করে নিল সে। অনেকদিন পর হঠাৎ আলোর তেজ রশ্মিটা যেন হুট করেই হৃদের চোখে সইল না। তাই ডক্টর নার্সকে বলে রুমে আলো কমিয়ে দিতেই হৃদ ঝাপসা চোখে পুনরায় একইভাবে চোখ খোলার চেষ্টা করতে অল্প আলোয় দেখলো বেশ অনেকগুলো পরিচিত মুখকে। মাথার অসহ্য ব্যথা অনুভব হতে হৃদ বিরক্তিতে চোখ খিচে বন্ধ করে নিজের বাম হাত মাথায় রাখতে চাইলে সেই হাতটা কেঁপে উঠল দুর্বলতায়। পাশে দাঁড়ানো ডক্টর তৎক্ষণাৎ হৃদের হাত ধরে সাহায্য করলো ভারসাম্য রাখতে। হৃদ কোথায় আছে, তার সাথে কি হয়েছে, সে সব হুট করেই কোনো কিছু মনে করতে পারলো না। আর না আশেপাশের উৎসুক মানুষগুলো কারো সেটাও ঠাউর করতে পারলো। শুধু বিরক্তিতে কেমন কপাল কুঁচকে রাখছে বারবার। ঝটকায় ডক্টরের হাতটাও ছাড়িয়ে দিল নিজের থেকে। অল্প আওয়াজে কিছু বলতে চেয়ে ঠোঁট নাড়ল। স্পষ্ট ভাষায় কিছু বলতে না পেরে পুনরায় চোখ মেলে তাকালো সামনে। এবার বেশ কিছু মুখ হৃদের চোখে স্পষ্ট হলো, সেই সাথে পরিচিতও লাগলো সবাইকে। এক পাশে সুফিয়া খান রাদীপ দাঁড়িয়ে, অন্য পাশে নিহাল খান, আয়ন আর ডাক্তার সহ 2জন নার্স। পায়ের কাছে আরাব খান, হেনা খান, সঙ্গে আয়নের পুরো পরিবার দাঁড়িয়ে। সকলের মাঝে খুশির অশ্রু। হৃদ তাদের হাসি কান্নার ব্যাপারটা তখনও বুঝলো না, আর না ধরতে পারলো এই অসময়ে সকলে কেন হৃদের রুমে ভিড় জমিয়ে দাঁড়িয়ে। তার অসহ্য মাথা ব্যথাটাও কমছে না। বিরক্তিতে হৃদ হুট করে উঠে বসতে চাইলে হাতের ক্যানুলা আর নাকের অক্সিজেন নলে টান খেলে হৃদ বিরক্তিতে উঠে বসতে বসতে দুহাতে টেনে নাকে নল আর বাম হাতের ক্যানুলা খুলে ফেলতে ফেলতে বলল, বাল, এই বালসাল কে লাগাইছে আমার হাতে? ফালা এগুলা, অসহ্য। হৃদ চট করে মনে করতে পারলো না নিজের অ্যাক্সিডেন্টের বিষয়টা, আর না বুঝতে পারলো তার মাথা ব্যথার কারণটা। তার মনে হলো সে ঘুম থেকে সবে উঠে বসেছে মাত্র। কোথায় আছে, কেন আছে, এই বিষয়গুলো এখনো হৃদের বোধগম্যে নেই। হৃদকে দুহাতে টেনে টুনে সবকিছু খুলে ফেলতে দেখে উপস্থিত সকলেই আটকে উঠল। আয়ন অস্থির ভঙ্গিতে হৃদকে থামাতে চেয়ে চিৎকার করে বলল, এসব কি করছিস হৃদ? থাম প্লিজ, তুই অসুস্থ। আয়নের কথায় অধৈর্য হৃদ বিরক্তিতে বলল, বালের অসুস্থ আমি। সর সামনে থেকে। আমার রুমে কি তোদের? বের হ, যা।
কথাগুলো বলতে বলতে হৃদ পেট গলিয়ে রক্ত বমি করতেই ছেলেকে তৎক্ষণাৎ দুহাতে চাপটে ধরল সুফিয়া খান। হৃদের খালি পেটে তেমন কিছু না থাকায় গলার আটকে থাকা মরা রক্তটুকু বের হতে হৃদ আবারও নিস্তেজ হয়ে পড়ল। উপস্থিত ডক্টররা হৃদের চেক আপ করতে চেয়ে আদেশ করলো পরিবারের সকলকে বাহিরে যেতে, পেশেন্টের কাছে ভিড় না জমিয়ে। উপস্থিত সকলেই দিমনা করলো বের হতে। সবাই হৃদের সঙ্গে কথা বলতে চায়, অথচ হৃদ অকারণে অধৈর্য হয়ে রেগে যাচ্ছে বারবার। গায়ের ওপর ডক্টরের হাতটাও বিরক্তিতে ঝটকা মেরে ফেলে দিতে দিতে হৃদ বলল, বাল, মেয়ে মানুষের মতন হাতাহাতি করছেন কেন? সরেন। হৃদের তপ্ত মেজাজে বাংলা ভাষায় বলা কথাগুলো ইউরোপিয়ান ডক্টরের বোধগম্য না হলেও উপস্থিত সকল বেশ থমথমে মুখে দাঁড়িয়ে। হোশে ফেরার পর থেকে হৃদ অকারণে বিরক্ত আর রেগে যাওয়ার কারণটা সকলে বুঝতে না পারলেও ডক্টর হৃদের মেজাজ নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং খুবই স্বাভাবিকের ন্যায় হাস্য উজ্জ্বল মুখে নিজ ভাষায় হৃদের উদ্দেশ্যে বলল, Now you are perfectly healthy, man. হৃদ কিছু বলবে তার আগেই একজন নার্স কাপে করে অল্প গরম পানি নিয়ে আসলো হৃদের গলায় আটকে থাকা রক্তটুকু পরিষ্কার করতে। হৃদ সুন্দরী নার্সটিকে দেখে নাক মুখ কুঁচকে ফেলতেই সুফিয়া খান আগ বাড়িয়ে নিজের হাতে নিল সেই কাপটি। হৃদের হুঁশ ফেরার পর থেকেই তিনি নীরব দর্শক ছিল, ছেলের মতিগতি লক্ষ্য করছিল। অ্যাক্সিডেন্টের কারণে হৃদের মুডে পরিবর্তন এসেছে। এবার কতটুকু পরিবর্তন হয়েছে সেটা এখনো বোঝা দায়। তিনি হৃদের কপালে হাত রাখতেই হৃদ ঘাড় বেঁকে তাকালো মায়ের দিকে। চোখের সামনে মাকে দেখে একই মেজাজে বলল, এত রাতে আমার রুমে কি তোমাদের? বিরক্ত লাগছে, যাও সবাই। সুফিয়া খান বেশ শান্তভাবে হৃদের পিঠে হাত বুলিয়ে কাপে গরম পানিটুকু ছেলের মুখে দিতে দিতে বলল, ঠিক আছে, সবাই চলে যাবে। তুমি আগে গরম পানিটুকু নিয়ে গলা পরিষ্কার করো, তারপর। হৃদ মুখে পানিটুকু নিল না, বরং দুহাতে মাথা চেপে ধরে শুধালো, আমার মাথা ব্যথা করছে কেন? আসিফ কই? আসিফ ডাক দাও। হাতের কাপটা চেপেই সুফিয়া খান শান্ত গলায় উত্তর করে আসিফ নেই। বলল। আসিফ নেই কথাটা শুনে আবারও চট করে মেজাজ খারাপ হলো হৃদের। বিরক্তিতে বলল, আসিফ নেই মানে? মারা গেছে ও? সুফিয়া খানের একই শান্ত উত্তর আসলো তক্ষুনি। না, মরে নাই, আছে। তাহলে ডাক দাও। সুফিয়া খানকে বলতে না দিয়ে কথার মাঝে রাদীপ উত্তর করে বলল, ভাই তুমি আগে একটু রেস্ট করো, আসিফের ভাইয়ের সঙ্গে না হয় পরে কথা বলো। তোরে বলছি জ্ঞান দিতে, তোরে বলছি ডাক দিতে। হৃদ অকারণে সবার উপর রেগে যাচ্ছে দেখে সুফিয়া খান রাদীপকে থামিয়ে হৃদকে শুধিয়ে বলল, তুমি অসুস্থ বলে আসিফ এখানে নেই। তুমি হসপিটালে আছো হৃদ, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে নেই? সুফিয়া কথায় হৃদের কপালে আজ তীক্ষ্ণ হয়। 1 মিনিট চুপ করে যেতেই সম্পূর্ণ ঘটনা মাথায় আসলো। সে তো বিকালের দিকে অ্যাক্সিডেন্ট করেছিল, আচানক একটা ট্রাক তাকে চাপা দেয়, তারপর সে রাস্তায় লুটিয়ে পড়ে। জ্ঞান হারানো আগে সে দেখেছিল বউকে চিৎকার করে কাঁদতে, তার বউ তার পাশেই ছিল। বউয়ের কথা মাথায় আসতেই হৃদ চট করে আশেপাশে তাকিয়ে মায়ার খোঁজ করলো। আশেপাশে উপস্থিত সবাইকে খুঁজে পেল, শুধু তার বউ আর আসিফকে ছাড়া। বেয়াদব বউটা তার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হসপিটালে আসলো না দেখা করতে, নাকি এসেছে? যদি এসে থাকে তাহলে হৃদের যে হুঁশ ফিরেছে সেই খবর পায়নি এখনো, নাকি হসপিটালের মধ্যেও পড়ে পড়ে ঘুমাচ্ছে স্বামীর খবর না নিয়ে? শান্ত হয়ে যাওয়া মেজাজ আবারও খিচে গেল মায়ার উপর। তার হুঁশ ফেরার পর কেন বেয়াদব বউটা দেখতে পেল না সেই কারণে। হৃদ খিচে যাওয়া মেজাজে কিছু বলবে তার আগে আবারও মাথা চক্কর দিয়ে উঠল হৃদের। শরীর দুর্বল থাকায় ঝুলে পড়ে যেতে দেখে ডাক্তার সহ প্রায় সকলে হৃদকে ধরল। হৃদ শরীর ছেড়ে বেটে শুয়ে পড়তে পড়তে ডক্টর মুহূর্তেই হৃদের ডাকে অক্সিজেন নল লাগাতে চাইল। হৃদ তাতে বাধা দিয়ে সুফিয়া খানের উদ্দেশ্যে ছোট গলায় বলল, আমার বউ কই আম্মু? হৃদের ছোট কথায় সুফিয়া খানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। ছেলে যে বিয়ে করেছে তার বউ আছে সেটা এতদিন ওনার মাথায় ছিল না।
ছেলের টেনশনে টেনশনে বাকি সবকিছু ভুলে বসেছিল তিনি, কিন্তু ছেলের সজ্ঞানে ফিরে এসে তার বউ খোঁজ করছে দেখে তিনিও তৎক্ষণাৎ উত্তর করতে পারল না। কেমন নিশ্চুপ আর নিস্তব্ধ হয়ে গেল। মূলত উনি নিজেও জানে না ওনার ছেলের বউ কোথায় আছে, কেমন আছে। স্বামীর অসুস্থতায় বউকে পাশে রাখতে হবে সেটাও এতদিন ওনার ধারণাতে ছিল না। সোফিয়া খানকে উত্তর করতে না দেখে হৃদ পুনরায় একই প্রশ্নটা করলো। আমার বউ কই? সোফিয়া খানের মেরুদণ্ড সোজা হলো, তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। রাদীপ, আয়ন, হেনা খান, আরাফ খান, নিহাল খান, এমনকি আয়নের মা বাবাও সোফিয়া খানের মুখের দিকে তাকিয়ে অপরাধীর দৃষ্টিতে। সকলেই জানে হৃদ বিবাহিত, অথচ কারো কাছে হৃদের বউয়ের কোনো খবর নেই। সোফিয়া খান দৃষ্টি ঘুরিয়ে আবারও তাকালো বেহুশরত হৃদের দিকে। ডক্টর হৃদকে ঘুমের ইনজেকশন পুশ করছে। তিনি সেদিকে তাকিয়ে থেকে আয়নের উদ্দেশ্যে বলল, আসিফকে ফোন দেওয়া আয়ান, বলো মায়াকে ভিডিও কলে আসতে। জি মামি। দুপুর 12টার ঘরে তীব্র ঠান্ডায় তুষারপাতে তলিয়ে লন্ডন শহর। সকাল থেকে মায়ার খোঁজে খান পরিবারের সকলে, অথচ সকাল থেকে দুপুর গড়ালো, দুপুর থেকে বিকাল লাপাত্তা মায়ার খোঁজ খান পরিবারের কেউ করতে পারল না। প্রথমে বিষয়টি এত জটিল না লাগলেও এখন বেশ টেনশনে কপাল কুঁচকে যাচ্ছে সোফিয়া খানের। নিহাল খান বাংলাদেশে আরিফের কাছে কল করে যাচ্ছে মায়ার সন্ধানে। ফাহাদ কেউ করেছেন, অথচ আরিফের নাম্বারটাও অফ যাচ্ছে বরাবরের মতোই। ফাহাদ নিজেও তার শ্বশুর বাড়ির কারো খবর দিতে ব্যর্থ, মুক্তার ফোনও অফ। নিজের বউ কোথায় আছে সেই খবর বিগত 2 দিন ধরে ফাহাদের কাছে নেই। এই তো 2 দিন আগে অকারণে ফাহাদের সঙ্গে ঝগড়া করে ফোন বন্ধ করেছিল মুক্তা। তারপর থেকে ওই বাড়ির কারো খবর নেই। শ্বশুর শাশুড়ির নাম্বারও অফ যাচ্ছে। হুট করে ওই বাড়ির সকলের নাম্বার অফ হয়ে যাওয়াতে টেনশনে পড়ে গেল সোফিয়া খান। আসিফকে দিয়ে তৎক্ষণাৎ লোক পাঠালো আশুগঞ্জ। দুপুর থেকে বিকাল হতে হতে খবর আসলো মায়াদের বাড়িতে মস্ত বড় তালা ঝুলছে গেটের দরজায়। সেখানে মায়াদের পরিবারের কেউ উপস্থিত নেই। মায়া বা তার পরিবারের লোক কোথায় আছে কারো জানা নেই। টেনশনে টেনশনে কেমন অপরাধ বোধে ভুগলো হৃদের মা বাবা দুজনেই। আয়ন অস্থির উত্তেজনায় মানুষ লাগিয়ে খোঁজ করলো জুঁইয়ের, কিন্তু সকলেই খবর দিতে ব্যর্থ। আয়নের মনে হলো এতদিন জুঁইদের খবর না নিয়ে সে এক প্রকার পাপ করেছে। সেদিন ফাহাদের উড়ন্ত কথায় বিশ্বাস করাটাও তার ঠিক হয়নি। অন্তত একবারের মতন আয়ন আশুগঞ্জ লোক পাঠিয়ে সবার খোঁজ করার দরকার ছিল, তাহলে হয়তো আজ এইভাবে হারিয়ে যেতে পারতো না। টেনশনে টেনশনে আয়নের কেমন বুক ব্যথা অনুভব করলো। হৃদকে কি উত্তর দিবে সেই চিন্তায় অস্থির হলো। হৃদের হুঁশ আবারও যখন সন্ধ্যার দিকে হুঁশ ফিরল, তখন সেই একই প্রশ্নের মুখোমুখি হতে হলো সোফিয়া খানকে। মায়া কই আম্মু? হৃদের প্রশ্নে নিশ্চুপে দাঁড়ালো সোফিয়া খান। আয়ন, নিহাল খান, রাদীপ সকলেই থমথমে মুখে দাঁড়িয়ে। শুয়ে থাকা হৃদ উঠে বসতে চাইলে রাদীপ নিহাল খান ধরে বসালো। হৃদ শারীরিকভাবে সুস্থ, শরীরে কোথাও কোনো ব্যথা পায়নি সে। মাথার আঘাতটা 1.5 মাসে শুকিয়ে গেছে প্রায়। মাথায় সার্জারি হয়েছে মোট 2টো। মাথায় অস্ত্রোপচার করায় মাথা ব্যথা করছে তার। হাই পাওয়ারের মেডিসিনের কারণে শারীরিকভাবেও বেশ পরিবর্তন ঘটেছে। শরীর ফুলে চটচটে মেজাজের হয়ে গেছে। হৃদকে রেগে যেতে দেখে সোফিয়া খানের হয়ে রাদীপ কিছু বলতে চাইলে হাত উঠিয়ে থামায় সোফিয়া খান। তিনি শান্ত স্বরে বলল, এখানে নেই। সোফিয়া খানের কথা শেষ হতে হতে হৃদ অধৈর্য গলায় শুধালো, এখানে না থাকলে কই আছে? ওকে আসতে বলো। সোফিয়া খান ঘোরাতে চেয়ে বলল, মায়া পরে আসবে, তুমি আগে রেস্ট নাও। নিজের মাকে ঘোরাতে দেখে হৃদের কপাল কুঁচকে আসলো। সন্দিহান দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সাথে মায়াও ব্যথা পেয়েছিল কাল। হৃদের ধারণা সে কাল অ্যাক্সিডেন্ট করেছিল আর আজ সে হুঁশ জ্ঞানে ফিরেছে। হৃদ নিজের অসুস্থতা নিয়ে সে এখনো অবগত নয়। সোফিয়া খান ছোট করে উত্তর দিয়ে বলল, না। তাহলে এত কাহিনী করছো কেন? ডাকো ওকে, আই ওয়ান্ট টু সি হার। সোফিয়া খান কিছু বলবে তার আগেই রাদীপ উত্তর দিয়ে বলল, ভাবি তো এখানে নেই ভাই, বাংলাদেশ আছে। খানিকটা অসন্তুষ্ট গলায় জানতে চাইল হৃদ। তাহলে আমরা কই? লন্ডনে। লন্ডনে? রাদীপ হৃদকে সবটা জানিয়ে বলল, হ্যাঁ ভাই, আমরা তোমাকে নিয়ে লন্ডনে আছি 1.5 মাস যাবৎ। আজ 1.5 মাস পর তোমার জ্ঞান ফিরেছে সকালে, সেজন্য ভাবি এখানে নেই। রাদীপের কথাটা যেন হৃদের মস্তিষ্কে টনক নড়ে উঠল। সোফিয়া খানের দিকে তাকিয়ে প্রশ্ন করে বলল, আমি লন্ডনে হলে আমার বউ বাংলাদেশে কেন আম্মু? সোফিয়া খান থমথমে মুখে উত্তর দিয়ে বলল,
টেনশনে বাকি কিছু মনে ছিল না আমার। মায়ের ব্যাপারে আমার মাথা থেকে একদমই ছুটে গিয়েছিল। মায়ের কথায় শরীরের রক্ত টগবগিয়ে উঠল হৃদের। সে অসুস্থ বলে তার বউয়ের খোঁজ করবে না তার পরিবার, অবহেলা করবে। আজ যদি হৃদ জীবিত না থাকতো তাহলে তার বউয়ের খেয়াল করতো না তারা? হৃদ তীর মেজাজে বলল, তোমার কি মনে ছিল না আম্মু? ছেলের টেনশনে ছেলের বউয়ের খোঁজ করতে মনে ছিল না? সোফিয়া খানকে চুপ থাকতে দেখে হৃদ মেজাজ বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে আয়নের উদ্দেশ্যে বলল, আরিফকে কল দে আয়ান, বল মায়াকে দিতে, কথা বলবো আমি। আয়ন কেমন অনিশ্চয়তাই বলল, আরিফের ফোন অফ, সে ইন্ডিয়াতে আছে। তাহলে ওই বাড়ির অন্য কাউকে কল দে। আয়ন হৃদকে সত্যিটা জানিয়ে বলল, সকাল থেকে খোঁজ করছি, ওই বাড়ির কারো কোনো খবর পাচ্ছি না। সবার ফোন অফ। লোক পাঠিয়েছিলাম আশুগঞ্জে, তারা জানিয়েছে মায়াদের বাড়ি নাকি তালা। আশেপাশে খোঁজ করেছিল আমাদের লোক, কেউ মায়ের পরিবার খবর দিতে পারেনি। বলতে গেলে এখনো খোঁজ পাওয়া যায়নি মায়াদের। আয়নের কথা শেষ হতে হতে হৃদ হাতে ক্যানুলা টেনে খুলে ছিটকে ফেললো ফ্লোরে। তার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। তার অনুপস্থিতিতে কেউ তার বউয়ের খোঁজ করেনি। তার বউ ভালো নেই, ভালো থাকার কথাও না। ওদের বিয়েটা এখনো দুই পরিবারের সম্মতি পায়নি। এর মাঝে হৃদের অ্যাক্সিডেন্ট হওয়াতে তার বউ একা হয়ে যাবে, সেটা স্বাভাবিক। হৃদের অনুপস্থিতিতে তার পরিবার অন্তত তার বউয়ের পাশে দাঁড়ানো প্রয়োজন ছিল। অপ্রয়োজনীয় অবহেলায় না জানি কতটা দেরি হয়েছে হৃদের হুঁশে ফিরতে। অজানা ভয়ে হুট করেই হৃদের বুক কাঁপলো। বাংলাদেশে ফিরতে খুব বেশি দেরি যাতে না হয় সেই দোয়াও করলো। বাকি সবাই বাদ। হৃদের অন্তত নিজের মা বাবার উপর বিশ্বাস ছিল, তারা হৃদের অনুপস্থিতিতে তার আমানতের খেয়াল রাখবে, অন্তত অযত্নে অবহেলা করে দূরে সরিয়ে রাখবে না। কিন্তু তার কিছুই হলো না। হৃদের বাবা মা দুজনেই ওর বিশ্বাস ভাঙলো। সেই জন্য আপাতত হৃদ নিজের বাবা মাকে এড়িয়ে যেতে চাইলো, নয়তো দেখা যাবে রাগের বশে বাবা মার সঙ্গে সে বেয়াদবি করে ফেলবে। অতিরিক্ত রাগে হৃদের শরীরের শিরা দপদপ করে উঠল। ইংল্যান্ডের বাতাসও হুট করেই কেমন বিষাক্ত লাগলো। তার এই মুহূর্তে বাংলাদেশে ফেরা জরুরি। তাই বেড থেকে নামতে নামতে নাকের অক্সিজেন নলটা টেনে খুলে ফেলতে রাদীপকে বলল, আসিফকে কল দে রাদীপ, আমি বাংলাদেশে ফিরবো। হৃদের কথায় আটকে উঠল সকলে। হৃদের চিকিৎসা এখনো শেষ হয়নি, লন্ডনে থাকা হৃদের জন্য জরুরি। রাদীপ আটকে ওঠার মতো করে বলল, ভাই তুমি অসুস্থ, তোমার চিকিৎসা প্রয়োজন। রাদীপকে বলতে না দিয়ে হৃদ বলল। চিকিৎসা শেষ, শার্ট দে। বলতে বলতে হৃদ গায়ের হসপিটালের ইউনিফর্মটা টেনে খুলতে লাগলো। হৃদের জন্য আনা রাদীপের শার্টগুলোর থেকে একটা শার্ট গায়ে জড়ালো। পরপর সবগুলো শার্ট একের পর এক গায়ে জড়িয়ে টেনে খুলতে লাগলো রাগে। রাদীপের আনা একটা শার্টও তার গায়ে ফিট আসলো না। হৃদের বিগড়ানো মেজাজটা আবারও খিচে গেল রাদীপের উপর। চোয়াল শক্ত করে বলল, বালে শার্ট এনেছিস তুই, আমার একটাও গায়ে লাগে না। আমার সাইজ জানিস না তুই? জানি ভাই। তাহলে এসব ব্রাউজের মতো শার্ট কেন এনেছিস? একটাও গায়ে আসে না। রাদীপ চোখ আউড়িয়ে হৃদের মাথা থেকে বডি পর্যন্ত চোখ ঘুরালো। হৃদকে দেখতে কেমন গাধনি টাইপ আমির খানের মতো লাগছে। সার্জারি করার কারণে ন্যাড়া মাথা করতে হয়েছিল হৃদকে। যদিও এখনো ন্যাড়া মাথায় আছে, তবে 1.5 মাসে হৃদের চুলগুলো হাফ ইঞ্চির চেয়ে কম আছে মাথায়। মাথার বাম পাশের আঘাতের জায়গাটা সেলাই করা, সেলাই দাগটাও স্পষ্ট এ বর্ণের মতো করে ফুটে উঠেছে। রাদীপ চোখ ঘুরিয়ে হৃদকে দেখে বলল, শার্ট তো তোমার সাইজই এনেছিলাম ভাই, তুমি মোটা হয়ে গেছো। রাদীপের কথায় হৃদ কিছু বলবে তার আগেই আয়ন হৃদকে বলল, আমি তোর কাপড়ের ব্যবস্থা করছি হৃদ, তুই প্লিজ শান্ত হ। হুটহাট কিছু করতে যাস না প্লিজ, তুই এখনো অসুস্থ, তোর হসপিটালের থাকাটা জরুরি। আয়নের কথাটা না শোনার মতো করে বলল। তোকে জ্ঞান দিতে বলি নাই, আমার প্রয়োজন আমি বুঝি, সর সামনে থেকে। আয়ন হৃদকে বাধা দিতে দেখে রাদীপও এগিয়ে আয়নের সঙ্গ ধরে হৃদের পথ আটকে দাঁড়ালো। হৃদ মেজাজ হারিয়ে কক্ষে থাকা সেলফ ধরে টেনে উল্টে ফেলে চেতে উঠল সোফিয়া খানের উপর। কন্ট্রোল করা রাগটা ধরে রাখতে না পেরে গর্জে উঠে বলল, আমি তোমার উপর ভরসা করেছিলাম আম্মু, ভেবেছিলাম আমার অনুপস্থিতিতে আমার বউয়ের খেয়াল তুমি রাখবে, অথচ তুমি রাখোনি। আমি জীবিত কিন্তু আমার বউ নিখোঁজ। সুস্থতার চেয়ে বউকে হারানোর পেইন বেশি হচ্ছে আমার, তুমি বুঝবে আমার কষ্ট। হৃদকে উত্তর দেওয়ার মতন কোনো ভাষাই এই মুহূর্তে সোফিয়া খানের নেই। তিনি কেমন গম্ভীর মুখে দাঁড়িয়ে। ছেলেকে সুস্থ করতে গিয়ে
যে ছেলের আমানতের খেয়াল করতে পারেনি তার আফসোস ওনার হচ্ছে। মূলত ওনার একটা বারের জন্য মনে হয়নি ছেলের বিবাহিত হবার কথাও না। আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি দুজনের। মায়া হৃদের সঙ্গে একই বাড়িতে বসবাসও করতো না, সেই জন্য অভ্যেসে ছিল ছেলের বউয়ের খোঁজ রাখা। কিন্তু এখন যখন ছেলের বউয়ের খোঁজ করতে গেল তখন ছেলের বউকে খুঁজে পাওয়ার মতো কোনো পথই তিনি এই লন্ডন শহরে বসে পাচ্ছেন না। সেই জন্য তিনিও ঠিক করেছিল 2-1 দিনের মধ্যে বাংলাদেশ ফিরবেন মায়ার খোঁজে। অথচ তার আগেই কাঠগড়ায় দাঁড়াতে হলো ছেলের কাছে। হৃদ পুনরায় একইভাবে গর্জে উঠে বলল, যে ছেলেকে সুস্থ করতে তোমাদের দিনরাত এক করতে হয়েছে, সেই ছেলের সাথে আজ শেষ দেখা তোমাদের। যদি না আমি আমার বউকে গিয়ে হেফাজতে পাই, জীবনে দ্বিতীয়বারের মতন ছেলের মুখ দেখার সুযোগ তোমরা পাবে না আর। হৃদের কথায় দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে কথা বলল নিহাল খান। তিনি নিজেও ছেলের অপরাধী বলে এতক্ষণ চুপ করেছিলেন, কিন্তু এখন যখন ছেলেকে হারানোর ভয় হলো তখন তিনিও হৃদকে বোঝাতে চেয়ে বলল, অ্যাক্সিডেন্টের পর তোমার অবস্থা খুব খারাপ ছিল হৃদ। ওই অবস্থায় আমরা শুধু তোমার কথা ভেবে লন্ডনে চলে এসেছিলাম। তাছাড়া মায়ের পাসপোর্ট আমাদের হাতে ছিল না, আর না লন্ডনে আমার ভিসা। নিহাল খান বলতে না দিয়ে হৃদ বলল, তোমরা চাইলে এই 1.5 মাসের মধ্যে যে কোনো সময় আমার বউকে এখানে নিয়ে আসতে পারতে আব্বু। মায়ার পাসপোর্ট আসিফের কাছে ছিল। তুমি জানতে আব্বু হাউ মাচ আই লাভ হার। তারপরও আমার বউকে কিভাবে একা ছেড়ে দিলে তোমরা? সে আমার আমানত ছিল তোমাদের কাছে, তাহলে অবহেলা করলে কিভাবে? হৃদের কথায় নিহাল খানের মুখটা বন্ধ হয়ে যায় তক্ষুনি। হৃদ হসপিটালের ইউনিফর্মের বেরিয়ে যেতেই হৃদের পিছন পিছন রাদিফও দৌড়ালো ভয়ে। হৃদকে একা ছেড়ে দিলে যদি কোথাও কোনো অঘটন ঘটিয়ে ফেলে সেই ভয়ে। সুফিয়া খান ছেলের চলে যাওয়ার দিকে তখনও গম্ভীর মুখে তাকিয়ে। এই মুহূর্তে ওনার মাথায় কি চলছে সেটা মুখ দেখে বোঝা দেয়। 3 কবুলে মায়ার বিয়েটা সম্পূর্ণ হয়ে যেতেই শফিকুল ইসলাম নাদিমের হাতে মায়ার কম্পিত ঠান্ডা হাতটা সঁপে দিল। 2 পরিবারের উপস্থিতিতে ঘরোয়া বিয়ে সম্পূর্ণ হয়েছে মায়া আর নাদিমের। বিয়েটা মায়ার ছোট ফুপির গ্রামের বাড়ি থেকেই হলো। চেয়ারম্যান পরিবারের সদস্যরা বরযাত্রী সমেত মাত্র 2 গাড়িতে করে 15 জন সদস্য আসলো। মায়ার গায়ে লাল টুকটুকে বেনারসি, মাথায় লাল দোপাট্টা, সিঁথিতে গোল্ডের টিকলি ঝুলছে, কানে ঝুমকো, গলায় স্বর্ণের হার, 2 হাতে 2টো স্বর্ণের চুড়িতে মায়ার সাদামাটা সাজ কমপ্লিট। অসুস্থ মায়ার তীব্র জ্বরের তাপে মেকআপ করালো না কেউ। শুকনো ঠোঁটে ওই একটু লাল লিপস্টিক দিয়েছিল নাদিমের বড় বোন রূপা। অল্প সাজেও যেন মায়ার রূপ চকচক করলো। ভেজা চোখ, লাল মুখে দুর্বলতায় নইয়ে জড়িয়ে ধরে আছে রাফাকে। শফিকুল ইসলাম যখন মায়াকে নাদিমের হাতে সঁপে দেয় তখনও রাফাকে জড়িয়ে দাঁড়িয়ে। নাদিমের বড় বোন রূপা এগিয়ে গিয়েছিল মায়াকে ধরতে, কিন্তু মায়া বা রাফা কেউ কাউকে ছাড়লো না। এত মানুষের ভিড়েও মায়ার 2 হাত ভর্তি ল্যাপটানো মেহেদি, গায়ের তীব্র জ্বরে রাফাকে জড়িয়ে দাঁড়িয়ে। অন্য হাতটা নাদিমের হাতের উপর। উপস্থিত সকলে মায়াকে নাদিমের হাতে সঁপে দিয়ে বউ বিদায় করার তাড়া দিল। মায়া হু হ্যাঁ কিছুই কেমন পাথর মূর্তির ন্যায় সকলের সঙ্গে হাঁটলো বাড়ির গেট পেরিয়ে গাড়ি অবধি। মায়া বা রাফা তখনও দুজন চেপে দাঁড়িয়ে, কেউ কাউকে ছাড়তে নারাজ। এটা নিয়ে অবশ্যই বড়দের মাঝে দৃষ্টিকটু করেছিল দুজন, আলাদাও করতে চেয়েছিল, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়েও মায়া বা রাফা কেউ কাউকে ছাড়লো না, বড়দের শাসানোতেও না। অবশেষে মায়ার সঙ্গে রাফাকেও দেওয়া হলো। মায়ার অসুস্থতার বিষয়টি বিবেচনা করেই সবার এমন সিদ্ধান্ত নেওয়া। বিদায় বেলাও মায়া নিজের পরিবার কারোর সঙ্গে কথা বলল না, আর না চোখ আউড়িয়ে কাউকে দেখার চেষ্টা করলো। সকলের চোখেই পানি, বিশেষ করে মায়ার মা রেহেনা বেগমের নিশ্চুপ কাঁদছে দূরে দাঁড়িয়ে। ওনার অসুস্থ মেয়েটাকে এক প্রকাশ গলায় পা দেওয়ার মতন করে বিয়েটা দিয়েছেন সবাই। আল্লাহ জানে সবটা কিভাবে সামলিয়ে উঠে ওনার ছোট মেয়েটা। বরের গাড়িতেও মায়া রাফা দুজন পাশাপাশি বসে। মায়া ঢোলে রাফার কোমর জড়িয়ে কাঁধে মাথা ফেলে বসে। নাদিম শ্বশুর বাড়ির সকল থেকে বিদায় নিয়ে মায়ার অপর পাশে উঠে বসতে বসতে কোমল চোখে নুইয়ে পড়া মায়ার দিকে তাকালো। ততক্ষণে সামনে থেকে ড্রাইভারের সঙ্গে রূপার জামাই উঠে বসলো। গাড়ি লাইট কমিয়ে স্টার্ট দিতেই নাদিম নরম হাতে মায়ার হাত টানতে চাইলো মায়াকে নিজের কাঁধে শুয়াতে, কিন্তু নাদিমের হাত মায়ার বাহু ছুতেই ঝটকা মেরে ছিটকে ফেললো রাফা। কেমন শক্ত গলায় তৎক্ষণাৎ নাদিমকে শুধালো, মায়া অসুস্থ ভাইয়া,
ও আমার কাছে থাকুক। রাফার শক্ত গলার কথায় কেমন কপাল কুঁচকে আসে নাদিমের। মায়া অসুস্থ সেটা সে কয়েকদিন আগেই শুনেছিল। শফিকুল ইসলাম বলেছিল ব্যাপারটা, সব জেনেও সে মায়াকে বিয়ে করেছে, কারণ তার শখের নারী হচ্ছে মায়া। ভালোবাসার মানুষের অসুস্থতায় হাত ছেড়ে দেওয়ার মতন ছেলে সে নয়, বরং যত্নে আগলে রাখার মানুষ। ভালোবাসার মানুষের অসুস্থতার তার হৃদয়টাও পুড়াচ্ছে। ইনশাল্লাহ খুব দ্রুতই সে মায়াকে সুস্থ করে তুলবে, যত্ন সহকারে তার বুকেই ঠাঁই দিবে। গ্রামের ইট পাথরের রাস্তা, বরযাত্রীর দুটো গাড়ি পরপর রাস্তায় উঠলো। বরের গাড়িটা পিছনে, সামনে নাদিমদের পরিবারের গাড়িটা এগিয়ে, ফুলে ফুলে সাজানো বরের গাড়িটা অনেকটা পিছনে। অন্ধকারের রাস্তায় চাঁদের দেখা নেই, আর না আছে রাস্তার মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদ আলো। অন্ধকার রাস্তায় গাড়ির হেডলাইটের আলোয় আলোকিত রাস্তা, পরিবেশ শীতল, ঠান্ডা হাওয়া বইছে বাহিরে। রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ শব্দ করছে থেকে থেকে। সময় 7:45 ঘরে। জনমানবহীন রাস্তাটা কেমন মধ্যরাতের নিশি লেগে আছে। এমন রাস্তা সাই সাই করে ধুলো উড়িয়ে হঠাৎই বরের গাড়ির মুখোমুখি হলো। পরপর 3টে গাড়ি, 3টের 2টো গাড়ি জিপ, একটি কালো মার্সিডিস। আকস্মিক ঘটনায় গাড়ির তাল সামলাতে না পেরে অ্যাক্সিডেন্টের ভয়ে দুহাতে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি থামালো ড্রাইভার। গাড়ির ভেতরে থাকা মায়া, রাফা দুজনেই সামনে ঝুঁকে পড়লে দ্রুততাই দুজনকে দুহাতে ধরে বাঁচালো নাদিম। তারপরও গাড়ির ভিতরে থাকা সবাই অল্প স্বল্প ব্যথা পেল। নাদিম হাতে ব্যথা পেয়েও মায়ার রাফাকে দুহাতে ধরে ড্রাইভার থেকে জানতে চাইবে কি হয়েছে, তার আগেই গাড়ির স্বচ্ছ গ্লাসে ভিতর দিয়ে চোখ পড়ল পরপর 3টে গাড়ি থেকে লাফিয়ে নামা দলবলদের। এই রাতে ডাকাতের ভয়ে নাদিম দুহাতে আগলে নিল রাফা আর মায়াকে। যদিও রাফা নাদিমের হাতটা ছিটকে ফেলতে গিয়েও বাহিরের ডাকাত দলের হইচয়ে মায়াকে নিয়ে ভয়ে সিটিয়ে গেল গাড়িতে। গাড়ি থামলো কি থামলো না তার আগেই চলন্ত জিপ থেকে লাফিয়ে নামলো হৃদ। হিংস্রত্ব চেহারায় চোয়াল শক্ত করে তেড়ে বরের গাড়ির দিকে যেতে যেতে পাশে থাকা ছেলেটির হাত থেকে হকি স্টিকটি ছিনিয়ে নিল। দুহাতে গায়ের জোরে প্রথমেই ভারী মারল ড্রাইভারের মুখোমুখি গ্লাসটিতে। ঝরঝর করা সীসার মতো গ্লাসটি ভেঙে যেতেই আঘাতপ্রাপ্ত হলো ড্রাইভার সহ নাদিমের দুলাভাই। ভয়ে পেছন থেকে চেঁচিয়ে উঠল রাফা। কারো কিছু করার আগে হৃদ পরপর আক্রমণ চালায় নাদিমের বসে থাকা পাশের গ্লাসটিতে। অসংখ্য কাচের টুকরো গাড়ির ভিতরে আছড়ে পড়তেই গাড়ির ভিতরের সকলেই চেঁচিয়ে উঠল। মায়া তখনও বেঘরে রাফার কাঁধে ঢলে হুঁশে আছে, তবে উপস্থিত পরিস্থিতি দেখার মতো সচ্ছলতা নেই। শরীর নুইয়ে তরতর করে কাঁপছে তীব্রতর। কানে এসেছে ডাকাত দলের হামলা করার খবরটি, তারপরও মাথা উঠিয়ে দেখতে চাইল না ভয়ে, বরং রাফাকে জড়িয়ে আরো সিটিয়ে গেল সে। মায়া রাফা দুজন কাঁদছে, বয়স্ক ড্রাইভার আকুতি মিনতি করছে এত মানুষ দেখে। নাদিম বা তার দুলাভাই গাড়ি থেকে বেরিয়ে কিছু করার সুযোগ পাচ্ছে না। চারপাশ থেকে ছেলেরা দা, হকি স্টিক, ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে। তাই ভয়ে ভয়ে রূপার স্বামী কল লাগালো চেয়ারম্যান শ্বশুরের কাছে। রিসিভ হতে ওপাশ থেকে কথা বলবে তার আগেই বিরতিহীন হৃদের আক্রমণে মুঠোফোনটি ছিটকে পড়লো গাড়িতে। হৃদের হুঙ্কার ছাড়া চিৎকারের গায়ে শশম দাঁড়িয়ে যাওয়ার মতন। হকি স্টিক তুলে একের পর এক গাড়ির কাঁচ ভাঙছে হিংস্রতায়। হুঙ্কারের চিৎকারে আওড়াচ্ছে হৃদ। আমি বলেছিলাম আমার সাথে বেইমানি করবি না, তারপরও কেন করলি বেইমানি? কেন আমার অসুস্থতার সুযোগ নিয়ে অন্যের বউ হয়ে গেলি কেন? পুনরায় একই ভঙ্গিতে হৃদ প্রাণপূর্ণ শক্তিতে অপর দরজার কাছে বাড়ি দিতে দিতে চিৎকার করলো মায়ার নাম নিয়ে। মায়া, কেন করলি বেইমানি? কেন? আহ! হৃদের হুঙ্কারের চিৎকারের সঙ্গে পরপর গ্লাস ভাঙার শব্দটা যেন ঝংকার তুলল চারপাশে। রাগে হিংস্রতার কথাগুলো বলতে বলতে হৃদ দুহাতে আবারও বাড়ি বসালো দরজায়। ঝরঝরে গ্লাস ভেঙে যেতেই হৃদের চোখে পড়ল গাড়িতে বসা রাফার দিকে। এক হাতে হকি স্টিক চেপে অপর হাতে তৎক্ষণাৎ গাড়ির দরজা টানলো খুলতে। লক করা দরজা খুলতে না পেরে পরপর দুহাতে আঘাত করলো দরজাতে। টেনে হিঁচড়ে হৃদ গাড়ির দরজা ভেঙে রাফাকে টেনে ছিটকে ফেললো মায়ার থেকে। রাফা হৃদের পায়ের কাছে মুখ থুবড়ে পড়তেই হৃদ আতঙ্কিত মায়ার হাতে থাবা বসালো বের করতে, কিন্তু অপর পাশ থেকে নাদিম মায়ার হাত টানলো বাঁচাতে চেয়ে। মুহূর্তেই হৃদের মস্তিষ্কে আগুন লাগার মতন তেল বিলিয়ে উঠলো তীর তীর করে। হৃদের চোখে পড়লো মায়ার পাশাপাশি নাদিমকে বর সেজে বসে থাকতে। তার হিংস্রতা দাউ দাউ করে জ্বলে উঠলো যখন দেখলো নাদিম মায়ার বাহু টেনে গা ঘেঁষে
এসে বসে আছে। হাতের হকি স্টিকটা ফেলে দিয়ে মুহূর্তেই থাবা বসালো নাদিমের কলারে দিয়ে এক হাতে মায়ার বাহু, অপর হাতে নাদিমের কলার চেপে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করলো দুজনকে। নাদিম গাড়ি থেকে বের হলো কি হলো না তার আগেই হৃদ নাদিমকে গাড়ির সঙ্গে চেপে হাতের শক্ত পিঠে কুইন চাপলো নাদিমের গলায়। হিংস্রতায় হুঙ্কার ছেড়ে রক্তিম চোখে রিরি করে বলল, কি রে হারামির বাচ্চা, আমি থাকতে আমার বউকে কেমনে বিয়ে করলি? খবর নেস নাই এই নারী আমার ছিল? তাহলে তুই আসলি কোত্থেকে? জানে ভয় নাই, মরার পাখা গজাইছে? তোর বাপের কই ছেলে নিয়ে ঘোরে? তোরে বুঝি বুলি দেওয়ার জন্য পাঠাইছে হৃদ খানের বউকে বিয়ে করতে? হিংস্রতায় হৃদের চোখে মুখে উপচে পড়ার মতন। নাদিমের সর্বাঙ্গ কাঁপল হৃদের হিংস্রতা প্রকাশতা দেখে। গায়ে দুজনের সাদা পাঞ্জাবি জড়িয়ে, রক্তের ছিটা দুজনের গায়েই বহমান। তবে হৃদের গায়ের সাদা পাঞ্জাবিটি যেন ঘামে ভিজে শরীরে লেপটে। অতিরিক্ত রাগে হাতের রগ ফুলে টনটনে। নাদিম হৃদের চেহারার দিকে চোখ বোলাতে ভয় পেল। হৃদ খানকে সে চেনে, এর আগে দুবার দেখেছিল মায়ার বড় বোন মুক্তার বিয়েতে। তবে হৃদের সঙ্গে মায়ার সম্পর্ক কি ছিল সেটা তার অবগত নয়। জানলে হয়তো সেই বিয়েটা করতো না, কিন্তু এখন দুজনের বিয়ে হয়ে গেছে। মায়া তার বউ, সে মরলেও অন্তত বউয়ের সম্মান বাঁচাবে। হৃদের ভয়ে নাদিমের শরীরে ঘাম ঝরে গেল। আশেপাশে 30-40টার মতো ছেলে পেলে ঘিরে দাঁড়িয়ে। ড্রাইভার আর তার দুলাভাই ছেলেগুলো হাতে বন্দি। কিছু করার মতন তাদের হাতে উপায় নেই। তারপরও নাদিম অসুস্থ মায়াকে দেখলো মাথা নুইয়ে কাঁদছে ভয়ে। অথচ হৃদ এক হাতে মায়ার বাহু ধরে অপর হাতে নাদিমের গলা চেপে দাঁড়িয়ে। নাদিম ব্যথিত গলায় হৃদের থেকে নিজের ছাড়ানোর চেষ্টা না করে বরং মায়াকে বাঁচাতে চেয়ে সে আকুতি স্বরে বলল,